আজকে স্বাধীনতার এত বছর পরেও কর্মসংস্থান হয় না কেন? কর্মসংস্থান নিয়ে বাজেটে কেন কোনো বরাদ্দ নেই কেন? সে মেধায় নিয়োগ দেন, সে 40-এ পাক, সে হচ্ছে 45-এ পাক, আপনি মেধাবীকে নিয়োগ দেন। আপনারা বলেছেন যে কর্মসংস্থান নেই, সেই দায় কি আমার? আমি কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা রাখি, এটা নিবে রাষ্ট্র। যে আমার এই উচ্চশিক্ষিত বেকারদেরকে আমি যেহেতু কর্মসংস্থান দিতে পারছি না, আমি লস খেলাম, আমি ধরুন 2 লাখ টাকা লোন নিলাম, সেই লোনটা যে আমি পরিশোধ করব কি দিয়ে? আমরা যে কোনো চেষ্টাই করি নাই, আমরা কোনো চেষ্টা না করে রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি এমন কিন্তু না। দেখুন, আমি প্রথমে উদ্যোক্তা হওয়ার বিষয়টা ক্লিয়ার করি যে আমরা উদ্যোক্তা হতে যাই। আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য একমাত্র যে ইনকাম সোর্সটা সেটা হলো আমাদের টিউশনিগুলো। একটা শিক্ষার্থী টিউশনি করে ঠিক কত টাকাই বা ইনকাম করতে পারে? আপনি সরকারি ব্যাংকগুলো বলেন বা বেসরকারি ব্যাংকগুলো বলেন বা এনজিওগুলো বলেন, আমি মেয়ে, এনজিওগুলোতে তো সাধারণত মেয়েদেরকে লোন দেওয়া হয়, ছেলেদেরকে লোন দেওয়া হয় না। সেক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে, বিবাহিত হতে হবে। তো সেই আমার একজন বোন, আমার ভাইগুলো অধিকাংশ বেকার, যে তাদের পক্ষে বিয়ে করাটা তো অসম্ভব একটা ব্যাপার। তাহলে যেহেতু তাদের বউ নাই, তারা হচ্ছে লোনটা তুলতে পারছে না, এনজিওর কথা বলছি। আর আমরা মেয়েরা যারা আছি, আমরা যারা অবিবাহিত আছি, আমরা লোন পাবো না। আর সর্বোচ্চ আমাদেরকে লোন দেওয়ার জন্য যে মর্গেজটা দরকার হয়, সেই মর্গেজটাও কিন্তু আমাদের আসলে নেই। তাহলে আমরা লোনটা পাবো কি করে? এই উদ্যোগটা তো আমাদের নেওয়ার কথা না, এটা নিবে রাষ্ট্র। যে আমার এই উচ্চশিক্ষিত বেকারদেরকে আমি যেহেতু কর্মসংস্থান দিতে পারছি না, তাদেরকে আর্থিক সহায়তা করি, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে হচ্ছে যেন তারা বিজনেস করে কোনো লস না খায়, এই ধরনের প্রশিক্ষণ করি। যে বিজনেসগুলো লাভজনক, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই খাতে তাদেরকে আমরা বিনিয়োগ করি, তাদেরকে আর্থিক সহযোগিতা করি। এটা তো রাষ্ট্র থেকেও কোনো ব্যবস্থা করেনি, তাহলে আমরা কিভাবে সেটা করব? এবার আসেন, আমরা ব্যক্তিগতভাবে যদি লোন নিয়ে সেটা করতে যাই, আমার যদি একটা জব থাকে, আমি ধরেন বিজনেস করে যে আমি সফল হব, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আমি বিজনেস করার ক্ষেত্রে ঝুঁকি এবং সাফল্য দুইটাকে মাথায় নিয়ে বিজনেস করব। তো সেক্ষেত্রে আমার যদি ঝুঁকি থাকে লস হওয়ার, আমি লস খেলাম, আমি ধরেন 2 লাখ টাকা লোন নিলাম, সেই লোনটা যে আমি পরিশোধ করব কি দিয়ে? আমার যদি একটা জব থাকে, সেক্ষেত্রে আমার এই জবটা ব্যাকআপ হিসেবে কাজ করবে, আমার জন্য উদ্যোক্তা হওয়ার পথটা আরও সুগম হবে। এবার সরকারি, আপনারা বলেন যে সরকারি সেক্টরেই আমরা কেন আবেদন করতে চাচ্ছি। আমার জীবনের যে সময়টা, আমি বিগত 17 বছর বাদ দিলাম, সেশন জটে আমি 8 বছর, সেশন জটে আমি 3 বছর আবেদন করতে পারিনি। করোনার কারণে আমি 3 বছর আবেদন করতে পারিনি, যখন বয়সসীমা 30 ছিল। সো এই 6টা বছর আমার জীবন থেকে তো হারিয়েছে। এটা তো আমার দোষে হারায়নি, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই তার জন্য হারিয়েছে। সেই দায়ভার আমার কেন? আমি কেন সেটা বহন করব? তো আমি যেহেতু 6 বছর 30 থাকা অবস্থায় আবেদন করতে পারিনি, তাহলে রাষ্ট্রের তো উচিত আমাকে একটা আবেদনের সুযোগ দেয়া। আপনারা বললেন যে আপনাদের প্রশ্ন ছিল যে কেন প্রাইভেট সেক্টর না কেন? সরকার বর্তমানে বয়সসীমা রেখেছে কত? 32, আগে ছিল কত? 33। প্রাইভেট সেক্টরগুলোও এটা ফলো করে, এবং আপনি যত প্রাইভেট ব্যাংকগুলো আছে দেখবেন যে সবগুলোর সার্কুলার, এবং অধিকাংশ মানে হচ্ছে যেটা হলো নিরাপদ প্রাইভেট সেক্টর, সেইগুলোতে কিন্তু বয়সের একটা সবসময় ফ্রেশার, এবং সেখানে কিছু শর্ত থাকে এবং বয়স সীমাটা উল্লেখ করা থাকে যে 32। আমরা যাব কোথায়? এরপরে আমাদের যেহেতু আমরা দীর্ঘ একটা সময় আবেদন ছাড়া কাটিয়েছি, আমরা চাই যে ওই সময়টা, করোনার দায় আমি কেন নিব? করোনার সময় আপনি সার্কুলার বন্ধ রাখতেন না, সার্কুলার চালু রাখতেন, পরীক্ষা আপনি পরে নিতেন। এমনিতেও তো আপনারা করোনা পরবর্তী সময় আমাদের 89 বা 90 এর ভাই বোনদের যে সার্কুলারগুলো ছিল, দেখবেন যে করোনা পরবর্তী সময়ে একসাথে অনেকগুলো পরীক্ষা হয়েছে, 14-15টা পরীক্ষা হয়েছে। এগুলোকে আমাদের সাথে বঞ্চনা না? এগুলো আমাদের সাথে হয়েছে। তো এই যে আমাদেরকে এতভাবে বঞ্চনা করার পরে একটা সুযোগ দিতে আপনার সমস্যা কোথায়? আপনারা বললেন যে সরকারি সেক্টরেই কেন লাগবে? আমরা চেয়েছি 24-এর গণঅভ্যুত্থান ছিল কোটা না মেধায় নিয়োগ দেন, সে 40-এ পাক, সে হচ্ছে 45-এ পাক, আপনি মেধাবীকে নিয়োগ দেন। আপনি এরকম এই যে কোটা বয়স কোটা, তারপরে হচ্ছে অন্য কোটা, এইসব কোটা রেখেই তো আপনি হচ্ছে দেশটারে পঙ্গু বানাচ্ছেন। আপনি মেধার মাধ্যমে নিয়োগ দেন, দেখেন আমার দেশ এমনিতেই সোনার দেশ হয়ে যাবে। এরপরে আমরা যেহেতু ওই টাইমটাতে আবেদন করতে পারি নাই, আমরা চাচ্ছি যে ওই টাইমটা আমাদেরকে ফেরত দেওয়া হোক। আমরা জাস্ট অ্যাপ্লাই করতে চাই। আমি মেধার ভিত্তিতে যদি অ্যাপ্লাই করতে পারি, সেটা আমার সার্থকতা। আমি না পারলে আমি তো বলবো না আপনাকে আমাকে চাকরি দিতে হবে। আমাদের দাবিটা কিন্তু চাকরি চাওয়া না,
আমাদের দাবিটা হলো সরকারি, বেসরকারি, পাবলিক, প্রাইভেট সমস্ত সেক্টরে আমাদেরকে আবেদনের সুযোগ দেন। এরপর আপনারা বলেছেন যে কর্মসংস্থান নেই, সেই দায় কি আমার? আমি কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা রাখি না। সেই দায় রাষ্ট্রের। আজকে স্বাধীনতার এত বছর পরেও কর্মসংস্থান হয় না কেন? কর্মসংস্থান নিয়ে বাজেটে কেন কোনো বরাদ্দ নেই কেন? সেই দায় আমি বহন করব কেন? আপনারা বহন করবেন। আপনারা বলেন বাজেট ঘাটতি, প্রত্যেকবার বাজেট পেশ করেন বাজেট ঘাটতি। আরে বাজেট ঘাটতি মেটানোর জন্য আপনারা বিদেশে ভিক্ষা করেন, কিন্তু আপনারা এই শিক্ষিত যুব সমাজকে কাজে লাগান না। এরা যে একটা গোল্ড, আপনার সোনার ডিম পাড়া হাঁস, এরা যদি আপনার ধরেন আমাদের এখন বর্তমানে আসলে বাস্তবে সংখ্যাটা অনেক বেশি। বর্তমানে 29 লক্ষ প্লাস শিক্ষিত বেকার। এরা কিন্তু আপনি বেশি না, সর্বোচ্চ 1 মাস জনগণ হিসেবে আপনি রূপান্তর করতে পারবেন। এই গোল্ডটা, এই 29 লক্ষ গোল্ড যদি আপনার অর্থনীতিতে একদিন 100 টাকাও অবদান রাখার সুযোগ পায়, তাহলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন। মেট্রো রেল দেখেন, এটা করার জন্য আমাদের ভিক্ষা লাগে? আমাদের তো ভিক্ষা লাগে না। যেটা করা দরকার সেটা না করে তারা মানে সংসদ যেন একটা রঙ্গমঞ্চ। এই যে 5 লক্ষ শূন্য পদ সৃষ্টি হয়েছে, কাদের জন্য সৃষ্টি হয়েছে? আমাদেরকে বঞ্চনা করে ওইগুলো রিজার্ভ রাখা হয়েছিল দলীয় নিয়োগের জন্য। তাই সেইগুলো আমরা পাবো না কেন? আমরা সেগুলোতে আবেদন করতে চাই, আমাদেরকে সেই সুযোগ দিতে হবে। সোজা কথা, আমরা কোনো কিছু জানি না। আপনারা আমাদেরকে যতগুলো প্রশ্ন করেছেন তার কোনো কিছুর জন্য আমরা দায়ী না। সেশন জটের জন্য আমরা দায়ী না, করোনার জন্য আমরা দায়ী না, কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি দায়ী না, আমি সরকারি সেক্টরে শূন্য পদের সৃষ্টির জন্য দায়ী না, আমি বেসরকারি সেক্টরে নিয়োগের ক্ষেত্রে আমি দায়ী না। আমি অ্যাপ্লাই করতে চাই, আমি একটা চাকরি করতে চাই, এটুকুই আমার চাওয়া। আমাদের যে বেকার ভাই বোনেরা, এদের জীবনগুলো দুর্বিষহ, একেবারে দুর্বিষহ। আমরা নিরুপায় হয়ে রাজপথে দাঁড়াইছি।